স্বাগত ৭১ খেলা যোগের সাথে আছে আমি কোহিনুর কণা। টিমের একজন ব্যাটার ১৬৯ রান করার পরও দলীয় স্কোর দাঁড়ায় ১৯১। এমনকি পুরো ওভারও শেষ করার সামর্থ্য দেখাতে পারে না টিম টাইগার্স। যে উইকেটের সম্মুখে থাকলো ৪৯.১ ওভার পর্যন্ত, সেই একই উইকেটে বাকিরা দেখিয়েছে আসা যাওয়ার মিছিল। যে উইকেটে ৩৫০ রানও চেজেবল, সেখানে বাংলাদেশ পেরোতে পারে না ৩০০। অতঃপর ৭ উইকেট আর ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে কি মিরপুরের উইকেটে খেলে নিজেদের স্কিল নষ্ট করছে ক্রিকেটাররা? লো পিচে দিনের পর দিন খেলে বাড়ছে না আত্মবিশ্বাস? খোদ বিসিবি তো বলছে তারাও নাকি চায় ভালো উইকেট বানাতে। মিরপুরকেও নাকি সম্ভব ভালো করা। বিসিবির কি বলছে উইকেট নিয়ে, সেটা শুনে আসতে চাই। তবে আমরা চাই ভালো উইকেটে খেলতে, এটা সবসময় আমরা চাই, এবং আশা করি যে আমি যেটা শুনেছি যে এখানে ভালো উইকেট করা সম্ভব মিরপুরে। তবে একটা মিরপুরে যেটা মনে হচ্ছে যে একটা ক্রনিক প্রবলেম এখন উইকেটটা নিয়ে। তো আমরা এটা এখন উইকেট বানানোর ক্ষেত্রে কিনা, নাকি এখানে তো অনেকগুলো উইকেট আছে, কিছু উইকেট আছে যেটা দিয়ে আপনি আমার মনে ভালো খেলা সম্ভব। আমার মনে হয় এখনো এটা প্রমাণটা পাওয়া যাবে সামনে। বিপিএল আছে, ডেফিনেটলি আমরা দেখতে চাই যে বিপিএল এখানে অনেক রান হোক। কি ধরনের উইকেট বানায় সেই ধরনের উইকেট বানাতে হবে যে এখানে রান আসবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে মনে করি ডেফিনেটলি এখানে ভালো উইকেট বানানো সম্ভব। তো লেটস ওয়েট ফর দ্যাট। আর না হলে আমাদের মনে হয় এখানে আমাদের আবার নতুন করে হয়তো উইকেট বানানোর চিন্তা ভাবনা করতে হবে। আমরা জানি ডেফিনেটলি লিটন উইল কাম ব্যাক এগেন, কারণ ওর কোয়ালিটি আছে। আরও যদি কোনো আমাদের কাছে এখন সাবস্টিটিউট প্লেয়ার আছে, যদি মনে করা হয় যে একটা প্লেয়ার যদি খুব দীর্ঘদিন ধরে যদি না রান করে তাহলে হয়তো আমাদের অন্য কোনো চিন্তা কোচের বা ম্যানেজমেন্টে, আমাদের মানে ম্যানেজমেন্টের একটা চিন্তা থাকে, সুতরাং তারাও সেইভাবে চিন্তা করবে। দর্শক, আমরা দেখছিলাম বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস উইকেট নিয়ে কথা বলছিলেন লিটন কুমার দাসের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। আমরা এই আলোচনাটাই করতে চাই। নিউজিল্যান্ডের বিপক্ষে কেন বাংলাদেশ আসলে স্পোর্টিং উইকেট পেয়েও ৩০০ পেরোতে পারলো না, তৃতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এইসব কিছু নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির, স্বাগত ৭১ খেলা যোগে। জালাল ইউনুস বলছিলেন যে বিসিবিও চায় বাংলাদেশ ভালো উইকেটে খেলুক। তাহলে আসলে সমস্যাটা কোথায়? কেন মিরপুরে দিনের পর দিন এই ধরনের উইকেট হয়? একদম মোস্ট রিসেন্টে আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারলো, সেই ম্যাচের উইকেট। তাহলে উইকেট নিয়ে কেন আসলে তারা এখনো ভাবছে না? প্রথমত লাস্ট ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক ইটস দ্য বেস্ট এক্সাম্পল, যেখানে হচ্ছে দ্যাট টেলস আস যে আমাদেরকে একটা স্কোরিং উইকেটে অলওয়েজ খেলতে হবে। বিকজ ইন লাস্ট ওয়ার্ল্ড কাপ যেখানে ম্যাক্সিমাম we have scored close to 400, আমরা কিন্তু কখনো সেই মার্কটা we even could not get closer to that mark. So it's important যে আমরা এই সময়টাতে ভাবি যে কেমনে স্পোর্টিং উইকেট বানাইতে হবে, এবং we need to make sure যে আমরা সেই পিচ গুলোতে রেগুলার বেসিসে খেলি। At the moment I think whatever Jalal Yunus have mentioned is obviously 100% right. উনি যেটা মেনশন করছে যে আপনার পিচের মধ্যে যে ক্রনিক একটা প্রবলেম, অবভিয়াসলি চেঞ্জিং দ্যাট ড্রাস্টিকলি ইজ অবভিয়াসলি আ টাফ পার্ট। বাট অবভিয়াসলি আপনি যখন রেগুলার বেসিসে মাইনর চেঞ্জেস আনবেন, আই থিঙ্ক একটা টাইম প্রবলি আফটার 4-5 মান্থস পিচটা অবভিয়াসলি একটু ডিফারেন্ট ভাবে রিয়েক্ট করবে। বাট এট দি সেম টাইম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিরপুরে এখন যে উইকেট গুলো আছে, আই থিঙ্ক দিস পিচেস আর দেয়ার ফর ইয়ার্স, এবং আই থিঙ্ক আমরা যেভাবে এতদিন পিচ বানায় আসতেছি, সো আই থিঙ্ক ইট উইল বি ভেরি টাফ ফর দ্য পিচ ক্রিয়েটার অবভিয়াসলি টু চেঞ্জ অল দি থিংস ড্রাস্টিকলি। এন্ড এট দি সেম টাইম আমাদের যে সয়েলটা it's soft, so at the end of the day আপনি পিচ যেভাবে বানানোর চেষ্টা করেন না কেন, কাইন্ড অফ এটা স্পিনকে সাপোর্ট করে টেকনিক্যালি। সো হোয়াট এভার ইট ইজ, বাট আই বিলিভ if things can be worked out nicely, আমাদের মিরপুরে যে উইকেট গুলো আছে, I think those can be very good as well. But there are certain factors I think we really need to work on. আমরা যখন মিরপুরে আমাদের পুরোটা বছর খেলে যাই, আমরা যখন when we are happy with 220 to 240 টার্গেট, at that moment of time আমরা যখন স্পোর্টিং উইকেটে যাই, আমাদের টার্গেটটা কিন্তু আমরা সেভাবে বড় করতে পারি না, জাস্ট বিকজ অফ ওয়ান মেন্টালিটি, দ্যাট ইজ আমরা কিন্তু 220-240 করলে খুশি থাকি। বিকজ এট দি এন্ড অফ দি ডে মিরপুরে 220 করাটাই আই থিঙ্ক সাম ডে ইটস ভেরি টাফ। অবভিয়াসলি লাস্ট কিছু টেস্টে আমরা দেখতে পাচ্ছি হাউ থিংস হ্যাভ চেঞ্জড, এন্ড যখন স্মল টার্গেটও ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি tough for both the teams, Bangladesh and New Zealand, to go and bat over there. And obviously there are demerit points that have also been received by Mirpur several times. So এই যে ফ্যাক্টর গুলো, I think এগুলো আমাদেরকে ভুগাচ্ছে, and I think for the long run it's very important যে আমরা আমাদের পিচের উপর কাজ করি এবং আমাদের প্লেয়ার্সরা স্পোর্টিং উইকেটে খেলে, so that both the side obviously gets
the favor. I think in this way আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ হবে এবং in the big tournaments like World Cup, ICC Champions Trophy, T20 World Cup, I think এগুলোতে আমরা অনেক ভালো করতে পারবো। সো ওভারঅল যদি দেখা যায় আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট এইসব ডিসিশন এইসব স্টেপ গুলো আমরা এখনই নিই। আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ ফর আস ইন দ্য লং রান। বাট আমরা যদি আমাদের নেক্সট T20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে হচ্ছে, আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ যে পিচেস গুলো ওগুলো কাইন্ড অফ কিছুটা বাংলাদেশের মতো, অবভিয়াসলি নট হোল লাইক বাংলাদেশ, বাট কিছুটা বাংলাদেশের মতো। বাট হোয়াট আইভ হার্ড ইজ at the moment back in West Indies and USA, they are trying to make all the pitches much more batting friendly, because obviously USA এবং West Indies যে উইকেট গুলো at the moment আছে in different stadiums, those also kind of supports spin. আমরা যদি CPL এর স্ট্যাটস গুলো দেখি, CPL এও কিন্তু এত বেশি টার্গেট হয় না। 20 ওভারের ম্যাচে whenever there is a target of 140 to 160, সেগুলো কিন্তু অনেক টাফ হয়ে দাঁড়ায়। So I think ICC is also working on those kind of pitches, obviously, because at the end of the নিশ্চয়ই day আমরা তো they also দেখেই want থাকি runs. ওয়ার্ল্ড টুর্নামেন্ট গুলোতে আসলে স্পোর্টিং উইকেটই বানানো হয় যেন বোলার ব্যাটার দুই পক্ষই সমান সুবিধা পায়। সেদিক থেকে মাথায় রেখে আপনার কথা আসলে একেবারেই স্পষ্ট যে এখন আসলে নজর দিতে হবে, কারণ প্রত্যেক বছরই এখন টুর্নামেন্ট থাকছে, বিশ্ব টুর্নামেন্ট থাকছে। সেদিক থেকে একটু যদি বলি যে সৌম্য সরকার গতকাল ওপেন করলেন, বা লাস্ট দুটো ম্যাচেই তিনি ওপেন করছেন। সেক্ষেত্রে তিনি গতকালের ম্যাচটাতে 49 ওভার টিকে গেলেন, বা তিনি যেভাবে আসলে ব্যাট করছিলেন মনে হচ্ছিল না একটা সময় যে তিনি আসলে স্ট্রাগল করছেন, বেশ ইজিলি তিনি করতে পারছেন। বাকি যে ব্যাটাররা তারা কেন আসলে এই উইকেটটাকে কাজে লাগাতে পারলো না, বা বাংলাদেশ যখন শুরুতে ব্যাটিং করছিল মনে হচ্ছিল এটা আসলে ব্যাটারদের জন্য ততটা সুবিধা নেই এই পিচে, আবার যখন নিউজিল্যান্ড আসলো তখন তো আসলে সিনারিও পুরো পাল্টে গেল। এই সুবিধাগুলো কেন আসলে বাংলাদেশের ব্যাটাররা নিতে পারছে না, যেখানে এক্সপেরিয়েন্সড ব্যাটার আসলে আমাদের আছে? প্রথমত সৌম্য সরকারের কথা যদি বলি, আফটার সো মেনি অপরচুনিটিজ আই থিঙ্ক সে শাইন করছে। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট থিং ফর বাংলাদেশ ক্রিকেট টিম, বিকজ অবভিয়াসলি সৌম্যর মধ্যে দ্য ওয়ে সৌম্য প্লেস স্পেসিফিক্যালি ইন দ্য পাওয়ার প্লে, আই থিঙ্ক বাংলাদেশে তেমন কোনো প্লেয়ার নাই যারা হচ্ছে পাওয়ার প্লেটাকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, অ্যাপার্ট ফ্রম তামিম ইকবাল খান। So Shommo, I think the way he played, আমাদের obviously you need to give a lot of credit to Shommo. I think সৌম্যর জন্য এখন যেটা চ্যালেঞ্জিং টাস্ক সেটা হচ্ছে টু মেনটেন দিস কনসিস্টেন্সি ইন হোয়াট এভার সিরিজ ইজ প্লেইং। সো অ্যান্ড ওয়ান অফ দি ইন্টারেস্টিং স্ট্যাটস যেটা হুইচ এভার আই হ্যাভ নোটিসড ইজ সৌম্য কিন্তু 22টা 24টা বাউন্ডারি খেলে, আউট অফ হুইচ 22s আর 4s আর এবং 2টা হচ্ছে 6। দ্যাট মিনস আউট দ্য 100 রান, out of those 169 runs were scored off boundary, and I think opener এর জন্য I think that's one of the most incredible stats. So obviously I think we need to give a lot of credit to Shommo for whatever you have done. Coming back to the other players, I think it's really high time that আমাদের যারা middle order batsmen আছে এবং আমাদের the ones that are batting at the death, it's important for them to click as well, because in this way honestly it's tough for us to win any matches, because আমরা যদি ওয়ার্ল্ড কাপ থেকে স্টার্ট করে এখন পর্যন্ত দেখি আমাদের কখনো ওপেনাররা ভালো করলে মিডলে ভালো করে না, মিডলে ভালো করলে আমাদের ওপেনাররা ক্লিক করে না, আমাদের ডেতে ক্লিক করে না। সো আই থিঙ্ক অ্যাজ আ টিম ইটস ইম্পর্টেন্ট যে আমরা সেই কন্ডিশন গুলোকে বুঝি এবং আমরা সেভাবে ক্লিক করি। এবং যদি সৌম্য সরকারের সাথে বাকি ব্যাটসম্যানের কম্পারিজন করা হয়, যদি লাস্ট ম্যাচের কথা বলা হয়, তাহলে আমরা দেখতে পারবো সৌম্য সরকার কিন্তু নিউজিল্যান্ডে আগেও ভালো করছে এবং হি হ্যাভ বিন ডুইং রিয়েলি গুড ইন নিউজিল্যান্ড। সো দ্য ওয়ে সৌম্য প্লেস, I think সৌম্যর body language বা সৌম্যর খেলা স্টাইল, I think it's supposed New Zealand much more in a specific way. I think he's more সেটা তো dependent জাফির on একটা ব্যাপার আছে those যে type এই of tracks. ধরনের কন্ডিশনে সৌম্য সরকার এফেক্টিভ হবে বলেই তাকে আসলে এতদিন পরে দলে নেওয়া হয়, বা তিনি আসলে সেভাবে পারফর্ম না করলেও সুযোগ পান। কিন্তু যারা আসলে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, যে দলটা বাংলাদেশের বা যে ব্যাটাররা নিয়মিত পারফর্ম করছেন, যে যেমনই হোক বা প্রতি দলের সাথে আছে, তারা কেন আসলে পারফর্ম করতে পারছে না? যেখান থেকে সৌম্য সরকার দীর্ঘদিন নেই, তার ব্যাটে রান নেই, তিনি পারফর্ম করে দিচ্ছেন। Honestly, yeah, it's disappointing কারণ these players, তারা কিন্তু অনেক লম্বা সময় ধরে they are with the national team এবং তারা কিন্তু অনেক অপরচুনিটি পাচ্ছে। So and obviously in this tournament we don't have 2 to 3 of our main players যারা হচ্ছে obviously সবসময় মেইন 11 এ থাকে। সো এইসব যে অপরচুনিটি গুলা, ইটস ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়ার্স এগুলোকে ক্যাশ আউট করে এবং দে মেক শিওর দ্যাট দেয়ার পজিশন ইজ স্টেবল। But the way they are playing, honestly, I think it's very tough because obviously if you look at both the sides, New Zealand প্রত্যেকটা batsman they have performed, and obviously from our side, Soumya Sarkar have scored 169. So that shows that the wicket was very good for the batsman technically. But obviously the way our batsmen have played, it looked like যে পিচের মধ্যে কিছু একটা ছিল. At a time we felt like the target we have set is a very good target. But New Zealand যখন ব্যাটিং করতে আসে তখন আমরা বুঝতে পারি যে না, টার্গেটটা এত
It's not that of a good target, but it's a decent target. So I think these are the things we really need to work out. এভাবে যদি আমরা খেলতে থাকি, I think it will be tough for us to do good in the big tournaments like World Cup, Champions Trophy, or T20 World Cup or Asia Cup. আমরা যদি আমাদের মেজর টুর্নামেন্টের কথা বলি, আমরা কিন্তু কখনোই মেজর টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভালো করতে পারি নাই। I think Asia Cup আমরা somehow we have done well, but not now. I think probably 2 to 4 years back. But আমরা যদি বাকি টুর্নামেন্ট গুলোতে দেখি, like we have never done that well apart from one Champions Trophy. So I think এভাবে যদি আমরা খেলতে থাকি, honestly it will be very tough for us in the long run. So it's important যে আমাদের যারা মিডল অর্ডার ব্যাটসম্যানরা আছে তারা এইসব জিনিসগুলোকে ক্যাশ আউট করে এবং they make sure that whenever they are getting a chance তারা সেই অপরচুনিটিটাকে বেস্ট ভাবে ইউজ করে। Honestly, I have nothing to say, because like you have mentioned যে এতদিন ধরে খেলতেছে and still they are not performing and they are not না, maintaining their একেবারেই তাই, কারণ consistency. তাদের তো আসলে এক্সপিরিয়েন্সের অভাব নেই, বা যখন আসলে দল বিপদে পড়ে বা আর্লি যদি ব্রেক থ্রু পেয়ে যায় অপোনেন্ট, তখন সেখান থেকে কেমন করে সার্ভাইভ করতে হয় সেটা তো আসলে নতুন করে তাদের শেখার কিছু নেই, কারণ তারা প্রায় 1.5 যুগ ধরে পারফর্ম করছে। তো নিশ্চয়ই সেগুলো নিয়ে তারা কাজ করবে। যদি একটু দেখি যে বিশ্বকাপে তো আসলে বাংলাদেশের সব থেকে বেশি সমালোচনা হয়েছে ব্যাটিং অর্ডার নিয়ে, এক্সপেরিমেন্ট, এখনো এক্সপেরিমেন্ট চলছে। আমরা যদি দেখি ওপেনিং অর্ডারে পরিবর্তন এসছে, যে মিরাজকে টপ অর্ডার ভাবা হয়েছিল সেই মিরাজ এখন 7 নম্বরে নেমে গেছে, মুশফিকুর রহিম এখন 6 ব্যাট করছে, মানে এখনো এক্সপেরিমেন্ট চলছে। এই এক্সপেরিমেন্টটা কেন হচ্ছে, কি ভাবছেন আসলে? প্রথমত 5 ডাউন, 6 ডাউন, 7 ডাউন বা 4 ডাউনের যে ব্যাপারটা থাকে, অবভিয়াসলি দেখেন আমরা if you're playing a match of 50 overs, for an example আপনার যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা 40-45 overs পর্যন্ত খেলে, and then after that if you for an example push Miraj, I think those are completely fine. But একটা জিনিস হচ্ছে আমরা যদি যখন কখনো কোনো একটা ব্যাটসম্যানকে একটা স্টেবল পজিশন দিয়ে দেই যে whatever happens, but that player will play in that particular position, তখন সেই প্লেয়ারটার ফ্রিডমটা অনেক বেড়ে যায় এবং সেই প্লেয়ারটার অপরচুনিটিটা he knows that সেই পজিশনে খেলতেছে at any cost or at any period of time. So what happens is ওই ফ্রিডমটার কারণে তার পারফরমেন্সের লেভেলটা একটা অন্যদিকে চলে যায়। বাট at this moment of time আমরা যখন এতগুলো চেঞ্জেস করি স্টার্টিং ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ টিল নাও, I think it's tough for the batsman as well. হ্যাঁ, যদি এইসব জিনিস হয়ে থাকে আমাদের ফিউচারের প্রিপারেশনের জন্য, I am completely fine with it. But if those things are not basically for the preparation, I think আমাদের হাই টাইম যে আমরা এইসব পজিশন গুলোকে ফিক্স করি at least, and then we get those things out accordingly. হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে আপনি ডিফারেন্ট কন্ডিশনে obviously you can make one change or two maximum changes if required, but I think যে আপনার যখন একটা পার্মানেন্ট সেটআপ থাকবে it becomes very easy for the ব্যাটসম্যানদের যখন রোল থাকবে যে this is how I need to play, this is I need to rotate my strike, or probably I need to hit at the death, তখন জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। বাট whenever you are changing plans continuously, series after series, world cup after world cup, I think it becomes very tough. যেমন last world cup we have changed so many times. It's not that only we have discussed about it, আমরা যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখি এটা নিয়ে কিন্তু অনেক ভালো সমালোচনা হয়েছে। And then after that this New Zealand series obviously we are changing as well. Honestly I don't have any problem with changes, but the thing is I still believe যে আমরা যখন কোনো একটা চেঞ্জেস নিয়ে তো আসলে কারো কোনো প্রবলেম নেই, কারণ সবাই তো আসলে পজিশন ওয়াইজ ব্যাক বেঞ্চটাকে আসলে রিচ করতে চায়, এনরিচ করতে চায়। সেখান থেকে যদি হয় যে যাকে নিয়ে টপ অর্ডারে চিন্তা করা হয়েছে তাকে আবার লোয়ার মিডল অর্ডারে পাঠিয়ে দেয়, তার মানে তো কোনো একটা থিঙ্কিং এ তো অবভিয়াসলি ভুল ছিল, সেটা নিশ্চয়ই প্রুফ করে। দেখা যাক আসলে যে এখন তো হাতে সময় আছে, একটা দিন বাংলাদেশ তৃতীয় ম্যাচে আসলে কামব্যাক করতে পারে কিনা, নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ডটা আছে যে তাদের মাটিতে তাদেরকে হারানো যায় না, সেটা এবারও অক্ষত থাকে। হোপ ফর দ্য বেস্ট। জাফির, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম নিউজিল্যান্ডের জায়গাদের পারফরমেন্স নিয়ে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষক